সো হে গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমরা 25-21 এর চতুর্থ পার্ট সম্পর্কে জানবো। এখন আমরা দেখি নাহিদুর দৌড়ে দৌড়ে সব জায়গায় ইজিনের বাবাকে খুঁজছে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না। এদিকে ইজিন দৌড়ে বাস স্টপে চলে আসে, আর তার খুব খারাপ লাগে কারণ সে তার নিজের বাবার সাথে দেখা করতে পারেনি। ঠিক তখনই একটি বাস ছাড়তে শুরু করে, আর সেই বাসের ভিতর তার বাবাকে দেখতে পায়। তাই সে বাসের পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু বাসটা চলে যায়। তবে কিছু দূর যাওয়ার পর বাসটা থামে, আর নেমে আসে তার বাবা। এখন দুজনকে দেখে তো দারুণ খুশি হয়। ইজিন বলে, বাবা আমি জানতাম না যে এটা তুমি ছিলে, তাই আমি বইয়ের দোকানে লুকিয়েছিলাম। বাবা বলেন, মনে হয় মানুষজন তোমার কাছে আসে পাওনা টাকা নিতে, তাই না? ইজিন বলে, তাতে আমার কিছু যায় আসে না। আর বাবা, তুমি অসুস্থ নও তাই না? বাবা বলেন, না আমি ঠিক আছি, তবে আমি খুব খুশি যে আমি তোমাকে দেখতে পেয়েছি ইজিন। পরে ইজিন বলে, বাবা আমি আমাদের পরিবারকে আবার এক করব এবং আমরা সবাই আগের মতো আবার হ্যাপি থাকবো। তখন ছেলের মুখে এই কথা শুনে বাবা অনেক খুশি হন আর তাকে জড়িয়ে ধরেন। পরে ইজিনকে বিদায় দিয়ে তিনি চলে যান। তো ইজিন তার বাবাকে বিদায় দিয়ে যখন বাসা ফিরছে, তখন সে দেখে নাহিদু পাগলের মতো চারদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কেন? আর এটা জানতে সে তার কাছে যায়। এমনকি নাহিদুর জুতাও ছিঁড়ে গেছে, তবু সে কাউকে যেন খুঁজছে। আর ইজিন বুঝতে পারে সে তার বাবাকেই খুঁজতেছে। এর জন্য নাহিদু তাকে বারবার সরি বলছে, কিন্তু ইজিন জানায়, আর ইয়ার রিল্যাক্স হও, আমি দেখা করেছি আমার বাবার সাথে। আর এই কথা শুনে নাহিদু সত্যিই এবার রিল্যাক্স হয়। পরে তারা দুজনে বসে গল্প করছে। নাহিদু বলে, তুমি আসলেই অনেক স্মার্ট, নয়তো এতগুলো রাস্তায় ওনাকে খুঁজে পাওয়া কিন্তু মোটেও সহজ কাজ ছিল না। ইজিন বলে, তাই নাকি? আসলে আমি তাকে খুঁজে না পেলে তিনি আমাকে কখনোই খুঁজে পেতেন না, কারণ তিনি এখানে তেমন কিছু চেনেন না। নাহিদু বলে, ইজিন আমি ভেবেছিলাম তুমি আমার জন্য তোমার বাবাকে আর দেখতে পারবে না, তাই আমার এত খারাপ লাগছিল যে আমি ভাবিনি তোমার মুখোমুখি হতে পারবো কি না। আর এই ব্যাপারটা আমার মধ্যে অনেক সংশয় সৃষ্টি করেছে। তাহলে হয়তো এরপর থেকে আমি ফুল হাউস ভাড়া নিতে যেতে পারবো না তোমার থেকে, আমাকে অন্য দোকানে খুঁজতে হতো। ইজিন বলে, আর ইয়ার ছাড়ো এসব। আচ্ছা তুমি কি পায়ে ব্যথা পেয়েছো? তুমি তো সেই 2 ঘন্টা থেকে দৌড়াচ্ছিলে। নাহিদু বলে, ও এর মধ্যে 2 ঘন্টা হয়ে গেছে, কি মজার তাই না? এবং তার জুতা দেখে বলে, আমার কাছে তো কোনো আঠা নেই, এটা আমি ঠিক করব কি করে? আর বাসা ফিরবই বা কিভাবে? ইজিন বলে, তুমি একটু আগে বললে না যে আমি স্মার্ট, তাই এটার সমাধান আমার কাছে আছে। আর এই বলে ইজিন তার পায়ের সাথে নাহিদুর পা বেঁধে ফেলে এবং বাম পা ডান পা বাম পা ডান পা বলে তারা সামনে এগোয়। ইজিন বলে, আচ্ছা তুমি কি আমার উপর বিরক্ত হচ্ছ? আর আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা একসাথে থাকাকালীন অলওয়েজ হ্যাপি থাকবো, ভুলে গেলে? এতে নাহিদু একটু অভিমানী ভাব ধরে থাকে এবং দুজনেই হেঁটে যেতে শুরু করে এবং বাসা ফিরে সে এনজিওলিমের সাথে চ্যাট করছে আর বলে, কি অদ্ভুত দিন গেল আজকে, এমন কিছু ঘটেছিল যা স্বপ্নের মতো ছিল আমার কাছে, আর এই অনুভূতিটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আর এনজিওলমি বলে, আর ইয়ার তোমাকে তো আজকে হ্যাপি লাগছে? নাহিদু বলে, হ্যাঁ আজকে আমি অনেক হ্যাপি। আর এরপর তারা দুজনে দেখা করবে কিভাবে সেই নিয়ে ডিসকাস করে। এবার পরের দিন সকালে নাহিদু কোচের কাছে গিয়ে বলে, ম্যাম আমি আরো ট্রেনিং করতে চাই সকালে আর ছুটির দিনেও। কোচ বলে, তাহলে করো না, আমায় কেন বলছো এসব? নাহিদু বলে, আসলে ম্যাম আমি একাই করলে কখনই উন্নতি করতে পারবো না, তাই আমাকে প্রশিক্ষণ দিলে হয়তো আমি আরো ভালো করতে পারবো। কোচ বলে, হেই মেয়ে কি বলো এসব? তুমি কি চাও আমি আমার ফ্রি টাইম তোমার সাথে কাটাই? দেখো আমার মনে হয় না আমি এটা পারবো। নাহিদু নিরীহ মুখ করে বলে, প্লিজ ম্যাম আমাকে সাহায্য করুন। তো কোচ জিজ্ঞেস করে, তোমার লক্ষ্য কি? নাহিদু বলে, ফেন্সিং এর প্রথম হওয়া, আর এটাই আমার জীবনের লক্ষ্য। কোচ হেসে বলে, ও আচ্ছা, অন্তত তোমার জীবনের লক্ষ্য আছে। আর এরপর তিনি অনেক ভেবে চিনতে রাজি হন তাকে ট্রেনিং দেওয়ার জন্য। তখন এটা শুনে নাহিদু খুব খুশি হয়। তবে কোচ বলে, আমি যা বলবো তোমাকে কিন্তু তাই করতে হবে। দেখো যদি রাজি থাকো তাহলে বলো, নয়তো আমি এসবে নেই। নাহিদু বলে, ওকে ওকে ম্যাম আমি রাজি, আপনি যা বলবেন আমি তাই করব। ম্যাম বলে, স্কুল থেকে তোমার বাড়ি পায়ে হেঁটে কত দূর? নাহিদু বলে, ম্যাম প্রায় 1 ঘন্টা হবে। ম্যাম বলে, ঠিক আছে তাহলে মনোযোগ সহকারে শোনো আমার কথা। প্রথমে তোমার কাঁধে 5 কেজি ওজন রাখবে, গোড়ালিতে 3 কেজি রাখবে এবং তোমার কবজিতে 2 কেজি রাখবে। প্রতিদিন সকালে তোমার বাড়ি থেকে আমার বাসার দিকে দৌড়াবে এবং আমাকে জাগিয়ে তুলবে। প্রতিদিন 1000 ফ্রেন্ডস দিয়ে শুরু করো, সকালে 300, সকালের প্রশিক্ষণের সময় 300 এবং রাতে 400। প্রতি সাপ্তাহিক ছুটিতে 2টি বোতল নিয়ে কাছাকাছি পাহাড়ে উঠবে এবং উপর থেকে পানি নিয়ে আসবে আমার জন্য। আর হ্যাঁ, আমাকে বোকা বানানোর চেষ্টা একদমই করবে না। আমি যে কোরিওগ্রাফি তোমাকে দিয়েছি তা মুখস্থ করে আমাকে দেখাবে এবং আমি তোমাকে যা যা করতে বাধ্য করেছি তা নিয়ে কোনো প্রশ্ন তুমি আমাকে করতে পারবে না। কেন?
কারণ আমি বললেও তুমি সেটা বুঝবে না। আর গাইস এভাবেই নাহিদু এখানে প্রশিক্ষণ নিতে থাকে। তবে এসব দেখে বাকি যারা আছে তারা বেশ অবাক হয়। এমনকি এই মেয়েটা বলছে শুধু যোগ্যতা অর্জনের কারণে সে কিভাবে লেগে আছে দেখো। আর আমাদের কোচকে একবার দেখো, তাকে দলের কোচের চেয়ে ব্যক্তিগত কোচের মতো দেখাচ্ছে। তিনি আমাদের জন্য কখনোই এমন করেননি। মানে গাইস তাদের প্রচুর হিংসা হয়। আর ইউরিম এই নিয়ে সেই খেপে যায়, কারণ আমরা জানি সে নাহিদুকে একদম সহ্য করতে পারে না। তাই এরপর সে গিয়ে কোচকে বলে, আপনি কি কোয়ালিফায়ারের জন্য নাহিদুকে একের পর এক প্রশিক্ষণ দিচ্ছেন? কোচ বলে, একদমই না, আসলে সে আমাকে রিকোয়েস্ট করেছিল যে সে কোয়ালিফায়ারে প্রথম হতে চায়। আর ইউরিম তুমি তো জানো যদি কোনো শিক্ষার্থী প্রশিক্ষিত হতে চায় তবে কোচের উচিত সেই দায়িত্ব নেওয়া, আর আমি সেটাই করছি। আর তাছাড়া আমার কাছে কেউ কখনো সাহায্য চায়নি, কেউ না, কিন্তু সে চেয়েছে, তাই আমিও সায় দিয়েছি। ঠিক আছে, গুড বাই, আমি খুব ক্লান্ত ইউরিম। তো এরপর রাত হলে সবাই ট্রেনিং শেষ করে বাসা ফিরেছে, কিন্তু হঠাৎ ইউরিম থেমে যায় এবং আবার ভিতরে ফিরে আসে আর দেখে নাহিদু সেখানে এখনো প্র্যাকটিস করছে। তাই ইউরিম নিজেও তার প্র্যাকটিস শুরু করে। তো যখন তারা দুজনে প্র্যাকটিস করছিল ঠিক তখনই তাদের হেড বা সিনিয়র সেখানে এসে পড়ে। আর সে এই দুজনকে এত রাতে প্র্যাকটিস করার জন্য বকতে শুরু করে আর বলে, আমি বলেছিলাম আমার অনুমতি ছাড়া রাতের ট্রেনিং নেই, তাহলে কেন ট্রেনিং করছো তোমরা? এবং সে রেগে নিজের উইপন দিয়ে ইউরিমকে আঘাত করতে থাকে আর বলে, তোমার সমস্যা কি? তুমি একটি গোল্ড মেডেল জিতেছো, তাহলে সিনিয়রদের প্রতি তোমার কোনো সম্মান নেই কেন? নাকি তুমি মনে করো তুমি আমাদের থেকেও আরো উপরে? তখন এরকম দেখে নাহিদু মাঝখানে এসে দাঁড়ায় আর বলে, আরে ওর চোট লাগতে পারে, এরকম কেন করছো? আর আমরা প্রশিক্ষণের সময় কেন সমস্যায় পড়ব? কেন আমরা কঠোর পরিশ্রম করতে ভয় পাবো বলো আমাকে? সে এবং আমি প্রশিক্ষণ নিছিলাম কারণ আমরা দুজনেই ভালো কিছু করতে চাইছিলাম, তাহলে তুমি বাধা কেন দিচ্ছ? আর এই কথার পর মেয়েটা যখন মারতে যাবে তখনই ইউরিম সামনে এসে যায় আর বলে, সরি, আর এমনটা হবে না। তাই এই কথা শুনে সেই মেয়েটা ওয়ার্নিং দেয় যে ফ্লোর যেন পরিষ্কার থাকে, আর তারপর সেখান থেকে চলে যায়। তো মেয়েটা চলে যাওয়ার পর নাহিদু ইউরিমকে বলে, তুমি ওর কাছে মাপ চাইলে কেন? তুমি সব সময় এমনই। এতে ইউরিম কিছু না বলেই চলে যেতে থাকে। তখন নাহিদু তার উইপন দিয়ে তাকে থামাতে চায়, কিন্তু ইউরিম নাহিদুর উইপনটা দূরে ফেলে দেয় আর বলে, তুমি যদি প্রথমেই মাপ চেয়ে নিতে তাহলে কোনো ঝামেলাই হতো না। এভাবে উল্টো জবাব দিলে ওরা আমাদের আরো বেশি কষ্ট দিবে। নাহিদু বলে, আর এভাবে ভয় পেয়ে থাকলে আমরা কখনোই সামনে এগোতে পারবো না, তোমাকে এটা বুঝতে হবে। ইউরিম বলে, এটা শুধু তোমার মতো অ্যাভারেজ ফেন্সারের সাথেই হতে পারে, আমার সাথে না। তখন এটা শুনে নাহিদুর খুব খারাপ লাগে আর বলে, তুমি জানো আমি তোমাকে পছন্দ করতাম এবং আমার আইডল মানতাম, হয়তো সেই কারণেই এখন থেকে আমি তোমাকে আরো বেশি ঘৃণা করব। এবং ইউরিমকে একাই ফ্লোর পরিষ্কার করতে বলে সে চলে যায়। এরপর সে সেখান থেকে চলে আসে ভলিউম 12 ফেরত দিতে এবং চুপচাপ সেখান থেকে চলে যেতে লাগে। এমন দেখে তখন ইজিন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো সমস্যা? আর ইজিন তার জন্য নতুন জুতা বের করে দেয় আর বলে, এটা তো আমার জন্যই ছিঁড়ে গিয়েছিল তাই না, তাই আমিও তোমাকে গিফট করলাম। কিন্তু আমরা দেখি তবুও নাহিদু চুপ করে রয়েছে। ইজিন বলে, তুমি তো বলেছিলে আমরা একসাথে থাকলে খুশি থাকবো। নাহিদু বলে, তাহলে তুমি কি আমার একটা কথা শুনবে? নাহিদু বলে যে ইউরিম সম্পূর্ণ ভুল ছিল। এখন এই কথা শুনে ইজিন তো পুরাই চুপ হয়ে যায়, তাই সে মাথা নিচু করে নেয়, মানে কিছুই বলে না সে। আর ইজিন কিছু বলছে না দেখে নাহিদু রেগে সেখান থেকে চলে যায়। পরে ইজিন আবার তার পিছনে যায় আর বলে, প্লিজ এভাবে যেও না তুমি। নাহিদু বলে, আজকের দিনটা খুব খারাপ ছিল আমার, আর আমি সব সময় তোমার পাশে থেকেছি এবং আমি এখন বুঝতে পারছি আমি কেন ফেন্সিংয়ে ভালো না। আমার অবশ্যই আমার প্রতিপক্ষের সাথে দূরত্ব বজায় রাখা উচিত ছিল, এটা ফেন্সিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি তা বুঝিনি আর আমি ঠিক এখানেই হেরে গেছি। আমি ইউরিমের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলেছিলাম আর এটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। এবং এটা বলেই সে চলে যায় বাসায়। আর বাসায় ফিরে সে ওই ডায়েরিটা বের করে যেটা সে ইউরিমের জন্য বানিয়েছিল। সেখানে ইউরিমের মেডেল পাওয়ার সব নিউজ পেপারে ছবি ছিল। আর এসব নাহিদু রাগে অভিমানে সবকিছু ফেলে দেয়। আর তারপর সে এইসব কথা তার অনলাইন ফ্রেন্ডকে বলে। তখন তার ফ্রেন্ড বলে, হ্যাঁ সে ভুল ছিল। আর এটা শুনে নাহিদুর খুব ভালো লাগে, কারণ কেউ তো তার কথায় একমত হলো। সে বলে, আমি সকাল থেকে এটাই শুনতে চাচ্ছিলাম, মনে হচ্ছে আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখতে পেরেছি। এতে সামনে থেকে তার ফ্রেন্ড বলে, আমাদের মাঝে কোনো দূরত্ব নেই, তাই তোমার কন্ট্রোল করার কোনো দরকার নেই। তো গাইস পরে আমরা দেখি সেই অনলাইনের ফ্রেন্ড আর কেউ নয়, এটা ইউরিম ছিল। সে বলে, চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। তবে গাইস এই সেটিং এর ব্যাপারটা নিয়ে কিন্তু আমার মাঝে যথেষ্ট কনফিউশন আছে। এর কারণ হচ্ছে আমরা এর আগে কিন্তু ইজিনকেও সেটিং করতে দেখেছিলাম, তাই আমি এখনো বুঝতে পারছি না যে কে কার সাথে সেটিং করছে। আর এই রহস্যটা আমরা সামনেই জানতে পারবো।
তো গাইস, ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ফাইনালি গুড বাই।